ছোট্ট বন্ধু, তোমরা সবাই কেমন আছো বলো? ভালো তো? বাহ। দেখো, আজকে আমি তোমাদের পাতাবাহার যে বইটা আছে ক্লাস 3-এ, সেই পাতাবাহার বইতে একটা গল্প আছে সোনা, সেই গল্পটা পড়াবো। তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ গল্পটা তোমাদের লেখা আছে, গল্পের নাম দেওয়া আছে কি না সোনা, তাই তো? এই দেখো, গল্পের নাম তোমাদের দেওয়া আছে সোনা, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই দেখো, এই দেখো, এই যে সোনা, তাই তো? আর এই সোনা বলে যে গল্পটা আছে সেটা কে লিখেছে? দেখো নিচে লেখা আছে গৌরী ধর্মপাল। এই দেখো, এটা হচ্ছে ইনি গল্পটা লিখেছেন, অর্থাৎ গৌরী ধর্মপাল। দেখো, প্রত্যেকবারের মতো যখন গল্পটা পড়াবো, এবারও কিন্তু আমি আগে তোমাদের এই লেখক পরিচিতি কিছুটা বলে দেবো, অর্থাৎ লেখক সম্পর্কে কিছু কথা তোমাদের বলবো যেগুলো তোমাদের প্রশ্নে আসতে পারে পরীক্ষায়। দেখো, গৌরী ধর্মপাল সংস্কৃতের একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন। তার জন্ম হয়েছিল 1931 সালে। তিনি বড়দের জন্য বেশ কিছু বই লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বই হলো বেদের কবিতা। এছাড়া তিনি পঞ্চতন্ত্র আর কাদম্বরী, এই দুটো বইও কিন্তু অনুবাদ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ছোটদের জন্য বেশ কিছু বই লিখে গেছেন। যেমন ধরো, ঘোড়া যায়, আশ্চর্য কৌতুক, চাঁদনি, 14 পিদিম আর কালো মানিক, এইগুলো সব যে বইগুলো লেখা, সেই সব বইগুলো তিনি লিখেছেন ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। দেখো, এবার আমরা আজকের যে গল্পটা সেটা পড়ব। তবে এই গল্পটা পড়ার আগে তোমাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এই গল্পটার মধ্যে কি আছে, তারপর আমরা এটা পড়ব। তাহলে দেখো, তোমরা যদি এই গল্পটা পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এই গল্পের মধ্যে একটা চাষির মেয়ের কথা বলা হয়েছে। একটি চাষির মেয়ে সোনা, সে খুব সুন্দরী। ছোট সোনা বাবা মার বড়ই আদরের। সে একটু বড় হওয়ার পর তার মা তাকে সোনার কাঁকন গড়িয়ে দেবে ভেবেছিল, কিন্তু সোনার দামের জন্য সেটা তিনি করে উঠতে পারেননি। এরপর একদিন বাপ মায়ের সাথে সোনা নদীতে চান করতে গেছিল। চান করে উঠে মা বাপ দেখলো যে মেয়ের সারা গায়ে নদীমাতৃকা বা নদীমা সোনার রেণু পরিয়ে দিয়েছে, অর্থাৎ তার গায়ে যেন সোনা পরিয়ে দিয়েছে, সারা গায়ে তার সোনায় চকচক করছে। তারপর তো তারা সেই মেয়েকে ঢেকে ঢুকে বাড়ি নিয়ে এলো। তার মা আঁচল দিয়ে ঢেকে মেয়েকে বাড়ি নিয়ে চলে এলো। এরপর একদিন একটা চোর ওই সোনার লোভে সোনাকে চুরি করে পালাতে যায়। তখন গ্রাম শুদ্ধ লোক চোর ধরতে বেরিয়ে পড়ে। পথে গাড়ি করে আসা একদল লোক চোরটাকে ধরে ফেলে আর সোনাকে উদ্ধার করে। পরে জানা যায় তারা সরকারের লোকজন। তারা খবর পেয়ে নদী থেকে সোনা তুলতে এসেছে। যদিও তারা শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে গিয়েছিল, কারণ নদীতে সোনা ছিল ঠিক, কিন্তু সেটার পরিমাণ ছিল খুব কম। সেই নদী থেকে সোনা তুলতে গেলে তাদের যা খরচ হচ্ছিল যন্ত্রপাতি চালিয়ে, সোনা উঠলে সেই খরচও কিন্তু উঠছিল না, যার ফলে তাদের কাজ বন্ধ করে তাদের চলে যেতে হয়। সেই থেকে সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। সোনা এখন পাঠশালায় যায়, আর একটু বড় হয়েছে। তার দিদিমণি তাকে ভালোবেসে নাম রেখেছে তার নদী মাতৃকা। সোনা মাছের মতো সাবলীল ভাবে সাঁতার কাটতে পারে অনেকক্ষণ ধরে জলের মধ্যে।
আর নদীতে কেউ নোংরা ফেললেই সোনা তার প্রতিবাদ করে। সে আন্দোলন করে একটা কারখানাও বন্ধ করে দিয়েছিল, কারণ সেই কারখানার নোংরা জল গিয়ে পড়ছিল নদীর মধ্যে আর নদীর জলকে নোংরা করছিল। সোনার জন্য কেউ নদী নোংরা করার সাহস পায় না। সোনা বলে, নদী যে মায়ের মতো, মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো, তোমরা কি মানুষ না পিশাচ? অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই আলোচ্য গল্পটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এক চাষির মেয়ে সোনা। তার গায়ের রং সোনার মতোই, সে অপরূপ সুন্দরী। তার মা ভেবেছিল তাকে সোনার কাঁকন গড়িয়ে দেবে, কিন্তু সোনার অনেক দাম, তাই সে পারেনি। কিন্তু দেখো, প্রকৃতি তাকে নিরাশ করেনি। সূর্যের আলো তার গায়ে পড়ে সোনার আভা সৃষ্টি করে, আর নদীমাতৃকা তার সারা শরীরে স্বর্ণকণা লেপে দিয়েছিলেন। গল্পটি সোনাকে কেন্দ্র করেই এগিয়ে গেছে, আর সেই কারণেই এই গল্পের নামকরণ সোনা সার্থক হয়েছে। দেখো, এবার আমরা এই গল্পটা পড়ব। চলো আমরা গল্পটা এবার পড়ব। দেখো কি লেখা আছে, চাষির মেয়ে সোনা, তাই তো? এটা শূন্যস্থান পূরণ আছে। চাষির মেয়ে ড্যাশ, তোমরা লিখবে চাষির মেয়ে সোনা। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। তাহলে যদি প্রশ্ন আসে যে চাষির ঘর আলো করে কে উঠোনে হামাগুড়ি দেয়, তাহলে তোমরা লিখবে চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে। দেখো, বাড়িতে জায়গা বেশি নেই, একটুখানি, কিন্তু তার বাবা মা বেড়া দিয়ে রেখেছে। বেড়া মানে কি? বেড়া মানে কিছু কঞ্চি বা বাঁশ বা অন্য কোনো আগাছা দিয়ে বাড়ির চারিপাশে একটা বাউন্ডারি করে দেওয়া, যাতে করে সেই বাড়ি থেকে সোনা চট করে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে যেতে না পারে, সেটাকে বলা হয় বেড়া। দেখো কেন বেড়া দিয়েছে, পরে দেখো লেখা আছে, যাতে বাইরে বেরিয়ে না যায়। অর্থাৎ সোনা তো ছোট বাচ্চা, সে হামাগুড়ি দেয়, নিজের ভালো মন্দ বোঝে না, সে তো যখন তখন হামাগুড়ি দিতে দিতে বাইরে বেরিয়ে যেতে পারে। সেটা যদি না হয়, সেটা যাতে না হয়, সেই জন্যই তার বাবা মা বেড়ার ব্যবস্থা করেছে। দেখো কি দিয়ে বেড়া দিয়েছে, এই দেখো নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা বেড়া তো দিয়েছে ঠিকই, আর সেই বেড়াটাকে ঢেকে দিয়েছে নরম লতা পাতা দিয়ে। কেন? দেখো পরে লেখা আছে, পাছে মেয়ের হাতে পায়ে লাগে। অর্থাৎ সেই যে বেড়া শক্ত কাঠের হতে পারে, কঞ্চির হতে পারে বা বাঁশের হতে পারে, সেইখানে মেয়ের তো আঘাত লাগতে পারে, সেই আঘাত যাতে না লাগে ছোট্ট মেয়ের, সেই জন্য তারা যে বেড়া দিয়েছে সেই বেড়ার চারিধারে কি দিয়েছে না নরম কচি লতা পাতা দিয়ে ঢেকে দিয়েছে। যার ফলে কি হয়েছে, সেই বেড়া তার শক্ত নেই, সেখানে তার মেয়ে কোনো রকম ভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই। দেখো পরে কি লেখা আছে, সোনা একটু বড় হয়েছে। অর্থাৎ আরো কিছুদিন পর, ততদিনে সোনা বেশ কিছুটা বড় হয়ে গেছে। তখন তার মা ভাবে, এই দেখো মা ভাবে সোনার দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। অর্থাৎ সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। দেখো এখানে একটা শব্দ আছে কাঁকন। কাঁকন মানে কি বলতো? কাঁকন মানে সোনার যে অলংকার হয় সেটাকে কাঁকন বলে, সোনার। সেই জন্য বলছে সোনার কাঁকন দেবে ভেবেছিল সোনার হাতে, তাই তো? এটা একটা মেয়েদের অলংকার। সেই জন্য বলছে যে সোনার মা ভাবছে যে সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। তা কোথায় পাবে বলো সেই কাঁকন?
সে কোথায় পাবে, অর্থাৎ সোনার মা সেই কাকন কোথায় পাবে? কারণ দেখো, সোনার যা দাম, অর্থাৎ সোনার তো প্রচুর দাম। তার মায়ের ইচ্ছা আছে ঠিকই মেয়েকে হাতে দুটো সোনার কাকন পরানোর, কিন্তু ইচ্ছে থাকলেই তো হবে না, সোনার প্রচুর দাম, সেই জন্য কাকন কেনার সামর্থ্য তাদের নেই। তাছাড়া আরো একটা কারণ আছে সোনার কাকন না দেওয়ার, সেটা কি দেখো, তাছাড়া চুরির ভয় আছে না। অর্থাৎ দেখো, সোনা একদিকে যেমন দামি, প্রচন্ড দামি, সেই গরিব চাষির পক্ষে সেটা যথেষ্ট কষ্টকর একটা সোনার কাকন তার মেয়ের হাতে পরানো। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, সোনা একদিকে যেমন দামি, অন্যদিকে সোনা কিন্তু খুব লোভনীয় একটা জিনিস, যখন তখন চুরি হতে পারে। আর সেই সোনার লোভে কোনো চোর বা অসাধু ব্যক্তি তার মেয়েকেও তো চুরি করতে পারে বা তার মেয়েরও ক্ষতি করতে পারে, তাই তো? সেই জন্য এই দুটি কারণের জন্য সোনার মা বাবা সোনাকে কাকন কিনে দিতে পারেনি। এক, সোনার যা দাম সেটা তাদের পক্ষে হয়ে ওঠেনি কিনে দেওয়া, আর দুই, চুরির ভয় আছে। এই দুই কারণে সোনাকে কাকন কিনে দিতে তারা পারেনি। দেখো তারপরে কি লেখা আছে, আগের লাইনে যেমন বললো, দেখো এখানে তাছাড়া চুরির ভয় আছে না, আছে, অর্থাৎ লেখক নিজেই বলে দিচ্ছেন হ্যাঁ চুরির ভয় আছে। দেখো কি লেখা আছে তারপরে, সোনা উঠোনে খেলা করে। এখন কিন্তু আর সে হামাগুড়ি দিচ্ছে না, এখন সে খেলা করছে, কারণ এখন সে অনেকটা বড় হয়ে গেছে, সে এখন নিজেই খেলা করছে উঠোনের মধ্যে, ঠিক আছে? আর তারপরে লেখা আছে দেখো, গায়ে সোনায় রোদ লেগে ঠিকরই, অর্থাৎ গায়ের সোনায় রোদ লেগে ঠিকরই, সোনার গায়ে রোদ লেগে ঠিক রচ্ছে, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে। গা শুদ্ধ সবাই দেখছে আর আশ্চর্য মানছে। দেখো এখানে একটা কথা আছে, গয়ে চন্দ্রবিন্দু আকার গা, এই গা শব্দের অর্থ কি? গা মানে গ্রাম, গা মানে গ্রাম। দেখো পরেরটা, মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। কি বলছে? মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে ঘরের পাট সারতে সারতে। এই ঘরের পাট বলতে কি বোঝাচ্ছে? ঘরের পাট, এই কথাটার মানে কি? এর অর্থ হচ্ছে ঘরের কাজ, অর্থাৎ মা ঘরের কাজ সারতে সারতে 14 বার এসে দেখে যাচ্ছে। আর একটা শব্দ দেখো এখানে লেখা আছে 14 বার। এই 14 বার মানে কি? গুনে গুনে 14 বারই, যে 11, 12, 13, 14, এই 14 যে সংখ্যা হচ্ছে, সেই 14 সংখ্যাটাকে কি বোঝাচ্ছে 14 বার বলতে? না, এখানে কিন্তু 14 বার বলতে গুনে গুনে 14 বার নয়, এখানে 14 বার বলতে বোঝানো হচ্ছে যে বারবার, অর্থাৎ মা ঘরের কাজ সারতে সারতে বারবার এসে সোনাকে দেখে যাচ্ছে, ঠিক আছে? দেখো পরের লাইন, একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে। একদিন কি হয়েছে? সোনাকে নিয়ে তার বাবা মা দুজনে মিলে নদীতে নাইতে গেছে। দেখো এখানে একটা শব্দ আছে নাইতে, দন্তে নয়াকার হর্ষই তয়কার নাইতে। এই নাইতে শব্দটার অর্থ কি? এই নাইতে কথার অর্থ হলো চান করতে বা স্নান করতে, অর্থাৎ নাওয়া মানে স্নান করা বা চান করা। তার মানে একদিন সোনাকে নিয়ে তার বাবা মা দুজনে নদীতে চান করতে গেছে। তারপরে কি হলো চলো দেখি, নাইয়ে ধুইয়ে গা মুছতে যাবে কি? নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি? অর্থাৎ সোনাকে চান করানো হয়ে গেছে, তাই তো? এবার সোনাকে গাটা মুছিয়ে দিতে যাচ্ছে। সেই সময় কি হলো দেখো দেখি, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। কি দেখলো তার বাবা মা? যে তার মেয়ের গায়ে বালি চিকচিক করছে। কত মুছলে, এই দেখো লেখা আছে কত মুছলে কত ঝাড়লে, অর্থাৎ
সেই যে বালি চিকচিক করছে সেগুলোকে কত মুছলো, কত ঝাড়লো, কিন্তু সে বালি আর কিছুতেই ঝরে না। অর্থাৎ সোনার গায়ে যে বালি চিকচিক করছে সেই বালি অনেক ঝাড়লো, অনেক মুছলো, কিন্তু সেই বালি আর কিছুতেই যাচ্ছে না, কিছুতেই ঝরছে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বলে, তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বলে। আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখো, নিরীক্ষণ। লক্ষ্য করো, দন্তে নয় হস্যই, রয়ে দীর্ঘি, কয় মূর্ধন্যস্বই কেয়, মধ্যে না, নিরীক্ষণ। এই নিরীক্ষণ কথাটার অর্থ কি? নিরীক্ষণ কথার অর্থ হলো পরীক্ষা। নিরীক্ষণ কথার অর্থ হলো পরীক্ষা করে, অর্থাৎ তখন ভালো করে পরীক্ষা করে চাষি বলে, কি বলে? এই দেখো, বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। দেখেছো কি বলা হয়েছে? তখন অনেকক্ষণ ভালো করে পরীক্ষা করে চাষি বলল তার বউকে, কি বলল দেখো, এই দেখো, বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। দেখেছো? এইখানে আর একটা জিনিস লক্ষ্য করো, তার মানে চাষির বউকে চাষি বলছে, কি বলছে? ও বউ, এ তো দেখছি বালি নয়, যেটা আমরা ঝাড়ার চেষ্টা করছি, এটা তো সোনা। আর একটা জিনিস খেয়াল করো, এখানে একটা, এই দেখো, এটা কি বলতো? এটা হচ্ছে বিস্ময় সূচক একটা চিহ্ন। আমরা যেমন বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করি, দাড়ি, কমা, তাই তো? কমা কখন দিই? যখন কোনো একটা বাক্য বলতে বলতে খানিকক্ষণ থামবো, একটুখানি থামবো, তখন আমরা কমা ব্যবহার করি। আর দাড়ি কখন ব্যবহার করি? যখন বাক্যটা শেষ হয়ে যায়, তখন থামতে আমরা দাড়ি ব্যবহার করি, এবং তারপর খানিকক্ষণ থেকে আবার নতুন বাক্য শুরু করি, তাই তো? ঠিক সেরকম দাড়ি কমার মতো এইটাও কিন্তু একটা চিহ্ন, এই জ্যোতি চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে আশ্চর্য সূচক চিহ্ন বলে এটাকে, ঠিক আছে? যখন দেখো একটা, তাদের মধ্যে একটা আশ্চর্য ঘটনা তারা লক্ষ্য করলো, তো ও বউ, এ তো দেখি বালি নয়, এ যে দেখছি সোনা, অর্থাৎ তারা যেন আশ্চর্য হয়ে গেল, তাই তো? সেই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। দেখো, তারপরে চাষি কি বলছে তার বউকে, তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি। চাষি কি বলছে তার বউকে, তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি, তা নদীমা, এই দেখো লেখা আছে, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। সে তার বউকে বলছে, তুই কিছুদিন আগে মেয়ের হাতে কাঁকন দিবি বলছিলি না, দেখ নদীমা তোর মেয়ের হাতে, শুধু হাতে নয়, সারা গায়ে সোনার গয়না পরিয়ে দিয়েছেন। তখন চাষির বউ বলছে, দেখো, তাই নাকি? দেখেছ কি লেখা আছে? তাই নাকি? অর্থাৎ চাষির বউ, সেও যেন অবাক হয়ে গেল। দিয়ে কি হলো? এই বলে, এই দেখো, বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষির বউ বাড়ি নিয়ে এলো। অর্থাৎ এই বলে চাষির বউ তার মেয়েকে আঁচল দিয়ে ঢেকে নিল। কেন ঢেকে নিল? যাতে লোকজন তার মেয়েকে দেখতে না পায়, তাই তো? বা লোকজন যাতে তার মেয়ের গায়ের এই সোনা যাতে দেখতে না পায়, সেই জন্য তার মেয়েকে ঢেকে ঢুকে নিয়ে বাড়ি নিয়ে চলে এলো। অনেক মূল্যবান জিনিস সোনা তার সারা দেহে কি হয়েছে? নদীমাতৃকা পরিয়ে দিয়েছে। এখন তো এই সোনার লোভে দুষ্টু লোকেরা, চোরেরা সোনাকে চুরি করে নিতে পারে তাদের ছোট্ট মেয়েকে। সেই জন্য সেটা যাতে না হয়, তার মেয়েকে আগলে জড়িয়ে ধরে একটা কাপড়ে করে ঢেকে চাষির বউ তাকে বাড়ি নিয়ে এলো। দেখো তারপরে কি হলো। একদিন বাবা গেছে খেতে। লক্ষ্য করো খেতে বানানটা, বাবা গেছে খেতে, আর খেতে বানানটা কি আছে? কয় মূর্ধন্যস্বই কি হয় একার, ত একার, খেতে। এই খেতে অর্থ হলো জমিতে। এই খেতে কথার অর্থ হলো জমিতে, অর্থাৎ একদিন বাবা জমিতে গেছেন।
আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছেন। মা কি করছেন? মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছেন। এখানে খেয়াল করো বানানটা, জাল দেওয়া। দেখো বর্গের জয়ে বয়ে আকার ল, লক্ষ্য করে রাখো বর্গের জয়ের নিচে কিন্তু একটা ব আছে। এই দুধ জাল দেওয়া বানান বর্গের জয়ে বয়ে আকার ল। তাহলে মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছেন মানে দুধ ফোটাচ্ছেন। জাল দেওয়া কথার অর্থ ফোটানো। এবার দেখো দুধ উতলাবো উতলাবো করছে, অর্থাৎ তখনও দুধ উতলায়নি, সবে ফুটে গেছে, এবার উতলাবো উতলাবো করছে। সেই সময় কি হলো দেখো, সেই সময় সোনা উঠোনে একা, অর্থাৎ দুধ উতলাবো উতলাবো করছে আর সোনা কিন্তু উঠোনে একা, সে খেলছে। তখন কি হলো দেখো, এক চোর এতদিন ধরে তককে তককে ছিল। এই তককে তককে থাকার অর্থ কি দেখো, এখানে একটা শব্দ আছে তককে তককে। এই তককে তককে থাকার অর্থ হলো সে সুযোগ খুঁজছিল, অর্থাৎ এতদিন ধরে একটা চোর সুযোগের সন্ধানে ছিল, অর্থাৎ সে তককে তককে ছিল। আর তখন কি করলো, এসে সে সোনাকে তুলে নিয়ে চম্পট, অর্থাৎ সে সোনাকে তুলে নিয়ে সে পালালো, কারণ সে এতদিন ধরে এই সুযোগ খুঁজছিল। দেখো আজকে সে সুযোগে পেয়ে গেছে, অর্থাৎ সোনার বাবা ঘরে নেই, সে খেতে গেছে, জমিতে গেছে চাষ করতে। সোনার মা সে দুধ জাল দিচ্ছে ঘরের ভেতরে, আর সোনা উঠোনে একা। এই তো সুযোগ সেই চোরের পক্ষে, তাই না? সোনাকে একলা পেয়ে সে তাকে নিয়ে তুলে নিয়ে চম্পট পালিয়েছে। তারপর কি হলো দেখো, মা দুধ খাবার জন্য, অর্থাৎ দুধ জাল দেওয়া হয়ে গেছে, মা দুধ খাবার জন্যে ডাকতে এসে দেখে মেয়ে নেই, অর্থাৎ দুধ তো জাল দেওয়া হয়ে গেছে, এবার দুধ খাওয়ার জন্য মা মেয়েকে ডাকতে এসেছে, এসে দেখছে যে মেয়ে নেই। কখন কি হয় ভেবে চাষি একটা ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে, অর্থাৎ কখন কি হয়, যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই তো, বিপদ চলে আসতে পারে, এইটা আগাম একটা বিপদ আসতে পারে এরকম সন্দেহ করে চাষি কিন্তু ঘরের মধ্যে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল। সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং। দেখেছো, সেইটি ধরে, অর্থাৎ সেই ঘন্টিটি ধরে, সেই ঘন্টাটা ধরে মা, অর্থাৎ সোনার মা পাগলের মতো বাজাতে লাগলো। আচ্ছা, এখানে পাগলের মতো কেন বলা হয়েছে? সোনার মা কি পাগল ছিল? সোনার মা পাগল ছিল না, তাহলে পাগলের মতো কথাটা বলেছে কেন? কারণ দেখো, তার প্রিয় মেয়ে, খুব আদরের মেয়ে, ছোট্ট মেয়ে সোনা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ চুরি করে নিয়ে গেছে সোনাকে। এটা বুঝতে পারার পরই কি হয়েছে, এটা বুঝতে পারার পরই সোনার মায়ের যেন মাথা কাজ করছে না, সে যেন পাগলের মতো ঘোরাঘুরি করতে, ছটফট করছে, কি করতে হবে বুঝতে পারছে না। বুঝতে পেরেছো? সেই জন্য এখানে পাগলের মতো শব্দটা ব্যবহার করেছে। মেয়েকে না দেখতে পেয়ে সে যেন পাগলের মতো হয়ে গেছে, আর সেই কারণে মা কি করছে দেখো, সেইটি ধরে, অর্থাৎ সেই ঘন্টাটা ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং, অর্থাৎ ঘন্টাতে বাজিয়েই গেল, তাই তো। আর সেই ঘন্টার আওয়াজ শুনে কি হলো দেখো, সারা গাঁ ছুটে এলো। তার মানে কি একটা গ্রাম ছুটে আসে? না, গাঁয়ে যত মানুষ আশেপাশে ছিল, যারা সেই ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছে, তারা সবাই ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল সেইটা নিয়ে ছুটলো চোর ধরতে। সবাই ছুটে এলো তাদের বাড়িতে, গিয়ে হাতের কাছে যে যা পেল, ডান্ডা, লাঠি, ঠিক আছে, যে যা পেল সব ধরে নিয়ে ছুটলো কি না চোর ধরতে। তারপরে কি হলো দেখো, চোর ওদিকে সোনাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে। ওদিকে চোর কি করছে, সে সোনাকে নিয়ে হন হন করে এগিয়ে যাচ্ছে। এই হন হনিয়ে কথার অর্থ কি? হন হনিয়ে মানে তাড়াতাড়ি করে, তাই তো। চোর তাড়াতাড়ি করে হন হনিয়ে এগিয়ে যাচ্ছে সোনাকে নিয়ে। দেখো,
বড় রাস্তায় পড়েই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে। দেখেছো? এই যে বড় রাস্তায় উঠেই কি দেখছে চোর, না দূর থেকে দেখতে পাচ্ছে বিশাল বড় বড় দু তিনটে গাড়ি লাইন দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। দেখো এখানে দুটো শব্দ পাবে, প্রকাণ্ড প্রকাণ্ড। এই প্রকাণ্ড কথাটার অর্থ কি? প্রকাণ্ড তার মানে হচ্ছে প্রচন্ড বড় বা বিশাল, তাই তো? তাহলে প্রকাণ্ড এর অর্থ হলো বিশাল। দেখো এই লাইনটা আরেকবার বলে দিচ্ছি। বড় রাস্তায় পড়েই দেখে, অর্থাৎ কে দেখে? চোর দেখছে। বড় রাস্তায় নেমেই চোর কি দেখলো, না দূর থেকে দেখছে যে দুখানা মানে দু তিনখানা প্রকাণ্ড প্রকাণ্ড গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো, এই দেখো, আরে ওই তো। অর্থাৎ একজন চেঁচিয়ে বললো, আরে ওই তো। তারা কাকে বললো? সোনাকে দেখে বললো, ওই যে সোনা, তাই তো? আর এখানে একটা শব্দ আছে দেখো, হঠাৎ। হঠাৎ কথার অর্থ কি? হঠাৎ মানে আচমকা বা হট করে, তাই তো? তাহলে হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বলল, আরে ওই তো। দেখো সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। লক্ষ্য করো কি বলছে, না সব কটা গাড়ি কি হলো, না একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। তার মানে কি? এই ঘ্যাঁচ করে থেমে যাওয়ার অর্থ কি? দেখো এখানে লেখা আছে ঘ্যাঁচ করে থেমে গেল। এই ঘ্যাঁচ করে তার মানে কি? সব কটা গাড়ি একসঙ্গে ব্রেক কষলো ঘ্যাঁচ করে, দিয়ে সব কটা একসঙ্গে থেমে গেল। তারপরে কি হলো দেখো, দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললো। আর ওই গাড়ি থেকে দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়লো, লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। তখন চোর বললে, এ তো আমার মেয়ে। চোর কি বলছে? তখন চোর বলছে, এ তো আমার মেয়ে। তারপরে কি বললো দেখো, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল। কি বলছে চোর? চোর সোনাকে দেখিয়ে বলছে, এ তো আমার মেয়ে, এ বড্ড কান্নাকাটি করছিল, সেই জন্য আমি একে বেড়াতে নিয়ে যাচ্ছিলাম। দেখো গাঁয়ের লোকেরা পিছন থেকে গর্জন করে বললে, পিছনে তো গাঁয়ের লোকেরা আসছে, তারা তো চোরকে তাড়াই করেছে, তাই তো? অলরেডি পিছনে তারা চলেই এসেছে গাঁয়ের লোকেরা। তখন তারা গর্জন করে বললে। গর্জন করে বললে মানে কি গো? এর আগে একটা শব্দ আছে গর্জন। গর্জন করার অর্থ জোরে চেঁচানো, অর্থাৎ জোরে চেঁচানো। তার মানে কি? পেছন দিকে চলে এসেছে গাঁয়ের লোকেরা, তারা জোরে চিৎকার করে বলল। কি বলল? দেখো তারা বলল যে মিথ্যে কথা, অর্থাৎ সেই লোকটা মিথ্যে কথা বলছে। পেছু দিক থেকে যারা ছিল গ্রামবাসী সবাই চিৎকার করে বলছে ও মিথ্যে কথা বলছে। দেখো চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। চাষিও ততক্ষণে ভিড় দেখে কি হয়েছে, না ক্ষেত থেকে বা মাঠ থেকে ছুটে এসেছে। দেখো এখানে ওটাই লেখা আছে, সেখানে ভিড় দেখে চাষিও অর্থাৎ সোনার বাবাও কিন্তু সেখানে ক্ষেত থেকে ছুটে এসেছে। আর যেই সোনার বাবা এসেছে তখনই কি হলো দেখো, বাবাকে দেখেই সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো, তাই তো? কেন পড়বে না? এতক্ষণ তো সে একটা অচেনা লোকের কোলে ছিল, একটা চোর তাকে নিয়ে পালাচ্ছিল। এবার যেই সে তার চেনা বাবাকে দেখতে পেয়েছে, আদরের বাবাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সে বাবার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়লো, তাই তো? আর চাষি বললে, আপনারা, তখন সোনার বাবা বা চাষি সে সেই লোকগুলোকে জিজ্ঞাসা করছে যারা গাড়ি করে আসছিল, যে আপনারা, অর্থাৎ আপনারা কারা, সেটা সোনার বাবা তাদের জিজ্ঞাসা করলো। আর তার উত্তরে তারা কি বললো দেখো, আমরা সরকারের লোক। কি বললো তারা? যখন সোনার বাবা জিজ্ঞাসা করলো যে আপনারা কারা, আপনাদের তো চিনতে পারলাম না, এই গ্রামে তো কখনো দেখিনি, তখন তারা বলল যে আমরা সরকারের লোক। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। অর্থাৎ তারা কি বলছে দেখো, তারা বলছে যে আমরা সরকারের লোক, আর আপনার মেয়ের কথা শুনে আমরা যন্ত্রপাতি নিয়ে এসেছি। কেন?
না নদীতে সোনা খুঁজতে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সরকারের লোকজন কিসের জন্য এসেছিল? তাহলে তোমরা বলবে সরকারের লোকজন, এই যে এই লাইনটা থেকে পড়বে যে সরকারের লোকজন কি জন্য এসেছিল? তাহলে তোমরা বলবে যে সরকারের লোকজন এসেছিল নদীতে সোনা খোঁজার জন্য। তারা কি এনেছিল? তারা সাথে করে সোনা নদী থেকে বার করার জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিল। দেখো, এইটা শুনে সোনার বাবা কি বলল? বলল ঠিক আছে খুঁজুন, সরকারের লোক তো, ঠিক আছে খুঁজুন। তারপরে দেখো কি হলো, লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিল, আর পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। অর্থাৎ তারপরে কি হলো দেখো, সেই লোকেরা গাড়ি করে সোনাকে আর সোনার বাবাকে পৌঁছে দিল, আর পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। অর্থাৎ যে কারণে তারা এসেছে নদী থেকে সোনা খোঁজার জন্য, সেই কাজটি তারা শুরু করে দিল। নদীর মধ্যে যন্ত্রপাতি বসালো, দিয়ে নদী থেকে সোনা খুঁজে বার করতে লাগলো। সেই থেকেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। অর্থাৎ সেই যে সরকারি লোকেরা নদী থেকে, নদীর বুক থেকে সোনা খুঁজতে শুরু করলো, সেই থেকেই সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। ঠিক আছে, এটাও প্রশ্ন আসে যে গ্রামটির নাম সোনার গাঁ কবে থেকে হলো? তাহলে তোমরা বলবে যখন থেকে সরকারের লোকেরা নদী থেকে সোনা খুঁজতে শুরু করলো, ঠিক সেই সময় থেকে সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। দেখো তারপরে কি লেখা আছে, সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে। তার মানে কি, সরকারের লোকেরা নদীর জলে সোনা ঠিক পেল, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। দেখো লেখা আছে, এখানে কি লেখা আছে, সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে। তার মানে কি, এটা সত্যি তো যে জলে সোনা ছিল, সেই জন্য তারা কিন্তু যন্ত্রপাতি দিয়ে নদীর জলে কিন্তু সোনা পেল। ঠিক এ কথা, তারা সোনা পেল বটে, কিন্তু দেখো কি লেখা আছে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। অর্থাৎ এতটাই কম তারা সোনা পেল যে সেটা তোলা পোষাবে না। তার মানে কি, এই যে যন্ত্রপাতি বসিয়ে, বড় বড় মেশিন বসিয়ে সোনা তুলছে, এই যন্ত্রপাতি চালানোর জন্য একটা খরচা আছে তো সরকারের, সেই খরচা অনেক হচ্ছে। সেই যন্ত্রপাতি চালাতে যা খরচা হচ্ছে, তার পরিবর্তে যে সোনা উঠছে তার দামটা কিছুই নয়। অর্থাৎ সোনা তোলার খাটনিটাই বৃথা হচ্ছে। তারা সোনা উঠছে ঠিকই, কিন্তু তার থেকে তাদের খাটনি বেশি হয়ে যাচ্ছে। যন্ত্রপাতি চালাতে যা খরচা হচ্ছে সেটা সোনার দামের থেকে অনেক বেশি, সেই জন্য তাদের পোষাচ্ছে না। দেখো তখন তারা কি করলো, পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল। এই পাততাড়ি গুটিয়ে মানে কি, এটা তো এখানে লেখা আছে পাততাড়ি গুটিয়ে। এই পাততাড়ি গুটিয়ে, তারপরে লেখা আছে দেখো এই তাঁবু উঠিয়ে, এইগুলোর মানে কি? তার মানে কি, এতদিন ধরে তারা ওখানে যে এসে বসে পড়েছিল, ঘেরে বসেছিল, তাই তো? এতদিন ধরে এসে তারা ওখানে চেপে বসে পড়েছিল, আর উঠছিল না। এই যে এখন আর সেটা হচ্ছে না, তারা কি করলো, তাদের তাঁবু ফাবু সব গুটিয়ে নিল, তারা এবার চলে যেতে উদ্যত হলো। সেই জন্য এই কথাটা বলেছে, পাততাড়ি গুটিয়ে আর তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, সেদিন কি হলো দেখো, গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। যেদিন তারা চলে গেল সেদিন গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে কি, তারা যেন নিঃশ্বাস নিতে পারছে এতদিনের মন খুলে, তাই তো? দেখো শুধু গাঁয়ের লোক নয়, নদীমাও হাঁপ ছাড়লেন। মানে শুধু গাঁয়ের লোক যে অসুবিধা ভোগ করছিল তা নয়, নদীমাও যেন এবার শান্তি পেল ওই লোকগুলো চলে যাওয়ার পর। কেন শান্তি পাবে না বলো? দেখো, খোঁড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা। কি বলছে, এই যে খোঁড়াখুড়ি হচ্ছিল, তবে এটা ঠিক, এই যে খোঁড়াখুড়ির ফলে এতদিনের যে ময়লা, তাই তো, সেই ময়লা বেরিয়ে তলাটা কিন্তু নদীর পরিষ্কার হয়ে গেল। দেখো, তবে নদীমা কেন হাঁপ ছেড়ে বাঁচল, এবার দেখো লেখা আছে, তাছাড়া বুঝতেই পারছো
বুকের ওপর অমন দম আটকানো নল বসানো, বুকের ওপর অমন দম আটকানো নল বসানো, ইঞ্জিনের আওয়াজ, এরকম লেখা আছে, ইঞ্জিনের আওয়াজ ও কি আর কারোর ভালো লাগে? অর্থাৎ নদীর বুকে কি করেছিল, ওরা বড় বড় নল বসিয়ে দিয়েছিল, আর ইঞ্জিন চলছিল সব সময়, আর সেই নলের ভেতর দিয়ে আসছিল নদীর বুক থেকে বালি সমেত কিছু সোনা, তাই তো? এই যে নদীর বুক চিরে বসানো ছিল বড় বড় নল, আর সব সময় বিশাল আওয়াজ হতো, ইঞ্জিন চলছে ইঞ্জিন চলছে। তাহলে এই জিনিসটা কিন্তু সবার পক্ষেই খুব দুঃসহ হয়ে উঠেছিল, এমনকি নদী মায়ের পক্ষেও এটা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সেই জন্যই বলেছে যে নদীমাও হাঁপ ছেড়ে বাঁচলেন। দেখো, সেই জন্য এখানে বলা হয়েছে, দেখো, ও কি কারোর ভালো লাগে বলো? নিশ্চয়ই না, কারোরই ভালো লাগে না। দেখো, মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন, আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। কে? অর্থাৎ এখানে নদী মায়ের কথা বলা হয়েছে। যখন ওরা চলে গেল, নদী মা হাঁপ ছেড়ে বাঁচলো, তখন কি হলো দেখো, তখন মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন, আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। কে, কার কথা বলা হয়েছে এখানে? নদী মায়ের কথা বলা হয়েছে। অর্থাৎ যখন ওরা চলে গেল শহরের লোকজন, তারপর থেকে মন খুলে নদী কুলকুল করে বইছে, আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। ঠিক আছে, দেখো তারপরে কি লেখা আছে, সোনা আরো বড় হয়েছে। মানে এর আগে তো একটা ঘটনা তোমরা দেখলে, যে সোনাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, অথচ চোর ধরা পড়ে গেল, শহরের থেকে লোকজন এলো, তাই তো? তারা নদীর বুকে বড় বড় নল বসিয়ে সোনা তুলতে লাগলো, তুললেও সোনা, কিন্তু এতটাই কম সোনা যে তাদের খরচায় পোষালো না। তারা আবার তল্পি তল্পা গুটিয়ে বাড়ি চলে গেল। আর ওরা বাড়ি চলে যাওয়ার সাথে সাথেই নদী মাতৃকা কিন্তু হাঁপ ছেড়ে বাঁচল, তার সঙ্গে গ্রামবাসীরাও। এটা তোমরা পড়লে। তারও কিছুদিন পর এবার কি হলো না, সোনা আরো বড় হয়ে উঠেছে। দেখো, এবার সেই ঘটনাই বলা হয়েছে। এই দেখো, সোনা আরো বড় হয়েছে। তারপরে কি আছে দেখো, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। অর্থাৎ সোনা পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। আর সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন কি না, নদী মাতৃকা। দেখো, এই দেখো, উঁচু ক্লাসে পড়ে, আর সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা। সেটাই বলা হয়েছে। দেখো, এই দেখো, সোনা আরো বড় হয়েছে, সোনা পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। দেখো, এখানে সোনা আস্তে আস্তে বড় হচ্ছে, গল্পের মধ্যে তোমরা পাচ্ছ। প্রথমে সে একদম ছোট যখন ছিল, সে হামাগুড়ি দিত, তাই তো? তা সে যাতে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য তার বাবা মা বেড়া দিয়ে রেখেছিল। তারপরে আরেকটু বড় হলো, সোনাকে তখন চান করাতে নিয়ে গিয়েছিল তার বাবা মা, সেখানে একটা ঘটনা ঘটলো, নদী মাতৃকা তার সারা শরীরে সোনার পরিয়ে দিলেন। আরো বড় হলো সোনা, সে একা ছিল, খেলছিল, চোর তাকে চুরি করে নিয়ে গেল সোনার লোভে, অথচ সেই চোরকে গ্রামবাসীরা ধরে ফেললো। এবং শহর থেকে সেই সময় লোক এসেছিল, নদীর বুকে বড় বড় নল বসিয়ে চেষ্টা করলো তারা সোনা তুললো ঠিকই, কিন্তু তারা সফল হলো না, অনেক কম সোনা উঠছিল। সেই জন্য তল্পি তল্পা গুটিয়ে তারা বাড়ি চলে গেল। আবার নদী এবং গ্রামবাসী সবাই হাঁপ ছেড়ে বাঁচলো, তাই তো? তারপরে দেখো, আরো অনেক দিন কেটে গেল, সোনা আরেকটু বড় হয়ে গেল। এখন সোনা পাঠশালের উঁচু ক্লাসে পড়ছে, এখন আরেকটু বড় হয়ে গেছে। আর সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছেন নদী মাতৃকা। অর্থাৎ সোনা এখন সংস্কৃত পড়ে, আর তাদের সংস্কৃত যে পড়ায় সেই দিদিমণি সোনার নাম রেখেছেন নদী মাতৃকা। এই নদী মাতৃকা কথাটার অর্থ কি? এই নদী মাতৃকা কথার অর্থ হলো নদী যার মায়ের মতো, নদী যার মায়ের মতো, তাকেই বলা হয় নদী মাতৃকা। দেখো, নদী মাতৃকা
বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে। এবেলা 1 ঘন্টা, এবেলা 1 ঘন্টা। অর্থাৎ কি লেখা আছে দেখো, নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ওবেলা 1 ঘন্টা, এবেলা 1 ঘন্টা। অর্থাৎ সারাদিনে সে কিন্তু 2 ঘন্টা সাঁতার কাটে নদীতে। আর বন্ধুরা বলে, বন্ধুরা কি বলে নদীমাতৃকাকে, দেখো আমরাও তো সাঁতার জানি। অর্থাৎ বন্ধুরা নদীমাতৃকাকে উদ্দেশ্য করে বলে যে দেখ আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। অর্থাৎ তারা বলে দেখ আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ ধুলিয়া হাসেন। আর নদীমা তখন কি করেন, হিরণ্যবক্ষা ঢেউ ধুলিয়ে হাসেন। তার মানে কি, একে কেন জলের মাছের কথা বলা হয়েছে, দেখো আমরা কিন্তু জলচর প্রাণী না, আমরা স্থলচর প্রাণী, তাই তো? আমরা স্থলে থাকি, মাঝে মাঝে আমরা জলে সাঁতার কাটি, ঠিক, কিন্তু জল আমাদের আশ্রয়স্থল নয়, আমরা স্থলজ প্রাণী। কিন্তু একটা মাছ সে জলেতেই সবচেয়ে ভালো থাকে। আসলে মাছ তো জলেই থাকে, সেই জন্য সে জলচর প্রাণী। আমরা যেমন অবলীলাক্রমে স্থলে যে কোনো ভাবে যে কোনো জায়গায় অনায়াসে হেঁটে যে চলাফেরা করতে পারি, তাই তো? ঠিক মাছেরা সেরকম, তাদের থাকার জায়গায় তো জল, তারা খুব সুন্দরভাবে অবলীলাক্রমে দীর্ঘক্ষণ ধরে কোনো রকম অসুবিধা হয় না তাদের জলে থাকতে, জলে তারা থাকতে পারে। আর এখানে সোনাকে বলা হয়েছে, তার বন্ধুরা বলেছে যে তুই যেন জলের মাছ, অর্থাৎ সে যেন জলেরই প্রাণী, সে দীর্ঘক্ষণ ধরে সাঁতার কাটে, তার কোনো অসুবিধা হয়ে ওঠে না। আসলে সোনার সঙ্গে এই জল বা নদীর জলের একটা কেমন যেন একটা সম্পর্ক তৈরি হয়েছে। দেখো সোনার হাতে গলায় সোনা চিকচিক করে, সেই যে নদীমা তার গায়ে সোনা পরিয়ে দিয়েছিল, সেই সোনা কিন্তু এখনো তার শরীরে অক্ষয় হয়ে আছে, লেগে আছে, সেই জন্য তার হাতে গলায় সোনা চিকচিক করে। দেখো আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, দেখো একটা শব্দ আছে এখানে অদ্ভুত। এই অদ্ভুত কথার অর্থ কি? অদ্ভুত মানে আশ্চর্য, অদ্ভুত মানে আশ্চর্য। তাহলে কি বলছে দেখো এই লাইনটায়, যে আর একটা অদ্ভুত ব্যাপার শোনো। এখানে কোন অদ্ভুত ব্যাপারের কথা বলা হয়েছে চলো দেখি। নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়। নদীকে যদি কেউ নোংরা করে তাহলে কিন্তু সোনা ঠিক টের পেয়ে যায়। আর তখন কি হয় দেখো, যেখানেই থাকুক, অর্থাৎ সোনা যেখানেই থাকুক তখনই সে দেখো বাঘিনীর মতো ছুটে আসে, তখনই সে বাঘিনীর মতো ছুটে আসে। বাঘিনী কি গো? এই দেখো এখানে একটা শব্দ আছে বাঘিনী। বাঘিনী মানে কি দেখো, বাঘ তোমরা সবাই জানো, আর মহিলা বাঘ বা মেয়ে বাঘকে বাঘিনী বলা হয়, তাই তো? যেহেতু সোনা একটি মেয়ে, তাই তো, সেই জন্য এক্ষেত্রে তাকে বাঘ না বলে বাঘিনী বলা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়, আর তখন যেখানেই সে থাকুক, অর্থাৎ যত দূরেই সে থাকুক না কেন, তখন সে বাঘিনীর মতো ছুটে আসে। বাঘ যেমন তেড়ে মেরে আসে, তাই তো, ঠিক সেরকম বাঘিনীও, সোনাও বাঘিনীর মতো ছুটে আসে। দেখো একজনকে তো আধমরা করে ছেড়েছিল, অর্থাৎ একজনকে এমন মেরেছিল যে প্রায় তাকে আধমরা করে দিয়েছিল, ঠিক আছে, কারণ সে নিশ্চয়ই নদীর জল নোংরা করেছিল তাই। আর একজন কারখানা বসিয়েছিল, তার মানে দুজনকে সে শাস্তি দিয়েছিল। একজনকে তো আধমরা করে ফেলেছিল, আর অপর একজন কি করেছিল, সে কারখানা খুলেছিল। এই দেখো লেখা আছে আর একজন সে কারখানা বসিয়েছিল, অর্থাৎ কারখানা খুলেছিল। আর তার ফলে কি হচ্ছিল দেখো, হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। সে তো কারখানা খুলেছে, আর কারখানায় অনেক নোংরা জল বেরোয় কারখানা থেকে, বিভিন্ন রকম জিনিস ধোয়া যে নোংরা জল সেগুলো কারখানা থেকে বেরোয়।
আর সেগুলো কি হয়, সেগুলো গিয়ে পড়ছিল সোজা নদীর মধ্যে। তখন সোনা কি করেছিল, সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো সেই কারখানা। ঠিক আছে, সোনা তখন কি করেছিল, সবাইকে নিয়ে অর্থাৎ গ্রাম সমেত যত লোক আছে সেই গ্রামের সমস্ত লোককে নিয়ে ধর্ণা দিয়ে, ধর্ণা দিয়ে মানে কি দেখো, ধর্ণা দিয়ে মানে অবরোধ করে বা প্রতিরোধ করে, ঠিক আছে, ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে দিয়েছিল শেষমেশ সেই কারখানাটাকে। এই দেখো, বন্ধ করিয়ে ছাড়লো সেই কারখানা। আর সেই থেকে সোনার গাঁয়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। আর সেই থেকে সোনার গাঁয়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। দেখো পরে লেখা আছে যে ভিন গাঁয়ের লোকেরা এসে, এখানে একটা কথা লেখা আছে ভিন গাঁয়ের। গাঁ মানে কি তোমরা সবাই জানো, গাঁ মানে গ্রাম। আর ভিন গাঁ মানে কি, ভিন গাঁ মানে ভিন্ন গ্রাম বা অন্য গ্রাম। ভিন গাঁ মানে অন্য গ্রাম বা ভিন্ন গ্রাম, তাকেই বলা হয়েছে ভিন গাঁ। তাহলে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ভিন গাঁয়ের লোকেরা এসে, অর্থাৎ অন্য গ্রাম থেকে লোকেরা এসে কি বলে দেখো, তারা বলে, কি বলে সেই লোকেরা, দেখো, বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার। অন্য গ্রাম থেকে যখন কেউ এই গ্রামে বেড়াতে আসে তখন তারা নদীকে দেখে কি বলে, তারা নদীকে দেখে বলে বাহ তোমাদের এখানে তো নদী বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। তাই তো, ভিন গাঁ থেকে বা অন্য গ্রাম থেকে যখন কেউ আসে এই গ্রামে সোনার গাঁয়ে, তখন তারা নদী মাতৃকাকে দেখে কি বলে, তারা বলে, এই দেখো লেখা আছে তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। অর্থাৎ নদী কেন এখানে পরিষ্কার হবে না, এই গ্রামের অর্থাৎ সোনার গাঁয়ের লোকেরা তো নদীকে ভালোবাসে, তারা নদীকে নোংরা করতে দেয় না কাউকে, সেই জন্য এখানকার নদী পরিষ্কার। আবার দেখো এই নদীর জলই যখন অন্য গ্রামে দিয়ে যায়, একটা গ্রামেই তো নদী থাকে না, সে আবার অন্য গ্রাম দিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে অনেক দূরে। যখন এই নদী অন্য গ্রামের ওপর দিয়ে যায়, সেখানকার লোকেরা তো নদীকে এত যত্ন করে না, তারা নদীর ওপর যা তা নোংরা জিনিস ফেলে, যার ফলে সেইখানকার এই নদী সোনার গায়ে যেটা এত সুন্দর, এত পরিষ্কার, এত চকচকে, অথচ সেই নদীর জলই অন্য গ্রামে নর্দমার মতো নোংরা, সেটাই তারা বলে। আর এই কথা শুনে সোনা কি বলে দেখো, সোনা বলে তখন, দেখো সোনা বলে নদী যে মা, সত্যিকারের মা। কি বলে সোনা তখন বলে, নদী তো মা, সত্যিকারের মা। শুধু কি জল, দেখো এখানে সে লিখেছে যে শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ, দেখনি ধানের বুকে টস টস করে। অর্থাৎ নদী কি শুধু জল দেয় না, সে জল দেয় না, সে জলকে জল দেয়, দুধকে দুধ। শুধু সে জল দিচ্ছে না, সে যেন বলছে দুধও দিচ্ছে, বলছে দেখনি ধানের বুকে কেমন টস টস করে। আচ্ছা এই যে ধান, ধান খেয়ে, ধান থেকে যে চাল হয় সেই চাল খেয়ে তো আমরা বেঁচে থাকি, তাই তো, তাহলে নদী কি আমাদের শুধু জল দিচ্ছে না, নদী আমাদের শুধু জল দিচ্ছে না, নদী কিন্তু এই যে নদীর জলকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ফসল হচ্ছে, সোনার ফসল হচ্ছে, ধান হচ্ছে, সেই ধান থেকে যে চাল হচ্ছে সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকছি, পেট ভরছে আমাদের। তাহলে এত কিছু কোথা থেকে আসছে, নদীর সাহায্যে বা নদীর জলকে কাজে লাগিয়েই তো এই চাষাবাদ হচ্ছে। সেই জন্য সোনা বলেছে যে নদী যে মা, দেখো সোনা বলেছে নদী যে মা, সত্যিকারের মা, শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ, দেখনি ধানের বুকে টস টস করে। তারপরে দেখো লেখা আছে মায়ের দুধ খাও আর মায়ের বুকে, মায়ের গায়ে কাদা ছোড়ো। সে কি বলছে, সে তখন ভিন গায়ের লোকেদের বলে মায়ের দুধ খাও তোমরা আর মায়ের গায়ে কাদা ছোড়ো। কাদা ছোড়ো কেন বলেছে, কারণ তারা তো নদীতে নোংরা করে, নদীকে নোংরা করে, নদীর বুকে নোংরা ফেলে, সেই জন্য সোনা বলেছে মায়ের বুকে কি তোমরা কাদা ফেলো, অথচ সেই মায়েরই দুধ খাও। তোমরা কি
মানুষ না পিশাচ? দেখো লাস্টে বলেছে তোমরা কি মানুষ না পিশাচ। অর্থাৎ সোনা বলছে যে মা তোমাদের বাঁচিয়ে রেখেছে, যে মা তোমাদের শুধু জলই দেয়নি, তোমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, সেই মায়ের বুকেই তোমরা কাদা ফেলছো। তোমরা কি মানুষ না পিশাচ? এই প্রশ্নটা সে ভিন গায়ের লোকেদের করে সব সময়, যারা এসে বলে যে তোমাদের নদী এত পরিষ্কার অথচ এই নদী আমাদের গ্রামে কত নোংরা। তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন, কার? না সোনার। দেখো আজকের গল্পটা এই পর্যন্তই থাক, গল্প এখানে শেষ হয়ে গেল। খুব সুন্দর গল্প, আশা করি তোমাদের সবার ভালো লাগলো। আর এর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়েও আমি একটা ক্লাস করেছি। আর তোমরা যদি অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর আলোচনা যে প্রশ্ন উত্তরের আলোচনার ক্লাসটা যদি করতে চাও, তাহলে বাড়ির বড়দের বলবে ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেখান থেকে যেন তার ক্লাসটা তোমাদের খুলে দেয়, তাহলেই তোমরা ক্লাসটা করে ফেলতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।